এই দেখো সম্পূর্ণা, আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। এই গরমে তোমার আর কষ্ট করতে হবে না। তুমি তো বলছিলে তোমার গরমে খুব অসুবিধা হয়, রাত্রেবেলা ঘুমাতে পারো না, তাই আমরা এবার শান্তি করে এসির হাওয়া খেতে খেতে ঘুমাতে পারবো। স্বামীর কথা শুনে সুপর্ণা দেবী অত্যন্ত খুশি হয়, কারণ গরমের মধ্যে এবার তাদের কোনো কষ্ট হবে না। কিন্তু বিকাশবাবুর জয়েন্ট ফ্যামিলি ছিল। বিকাশবাবু তার 3 ছেলে, 3 বৌমা এবং নাতি নাতনিদের নিয়ে থাকত। কিছুক্ষণের মধ্যেই সেখানে বড় বউ এবং মেজ বউ এসে উপস্থিত হয়। ও মা, বাবা তো দেখছি এসি কিনে নিয়ে এসেছে। যাক, ভালো করেছেন বাবা, এই গরমে বাচ্চাদের খুব অসুবিধা হচ্ছিল। বাহ, এবার তাহলে আর কোনো কষ্ট হবে না। এই চিন্টু মিন্টু, তাড়াতাড়ি চলে আয়, আমরা ঠাম্মা দাদুদের ঘরে বসে থাকবো। এই বলে বড় বৌমা তার বাচ্চাদের ডেকে নেয়। মেজ বৌমা পারমিতাও কম কিছু যায় না। নিজের বড় বউ এবং ছেলে মেয়েদের শ্বশুর ও শাশুড়ির ঘরে জায়গা করে নিতে দেখে পারমিতা বলে, হ্যাঁ হ্যাঁ, আমার মেয়েও তো বলছিল গরমে ঘুমাতে পারছে না। এই টিনা, তাড়াতাড়ি চলে আয়, ঠাকুমা দাদুর সঙ্গে ঘুমাবি। বিছানা বালিশ নিয়ে জলদি আয়, দেরি করিস না। বিকাশবাবু কিংবা সুপর্ণা দেবী কোনো কথা বলতে পারে না, কিন্তু বাচ্চাটা সেই একটা ঘরের মধ্যে খুবই চিৎকার চেঁচেমেচি করতে থাকে। একমাত্র ছোট বউ মিলির কোনো ছেলে মেয়ে না থাকায় সে এসির সামনে গিয়ে জায়গা বুক করতে পারে না। দিদি, তুমি একটু বাচ্চাদের বলো না এদিক ওদিক সরে শুতে, তাহলে আমি এখানে একটু বসার জায়গা পাই। রান্নাঘরে রান্না করতে গিয়ে আমার ভীষণ গরম লেগে গেছে। এসির হাওয়া না খেলে মনে হচ্ছে বাঁচবই না। উফ, আজকে যেন আরো বেশি গরম পড়েছে। দেখতে পাচ্ছ না, আমার বাচ্চারা তো গরমে হাঁসফাঁস করছে। তুমি না হয় বড় মানুষ, তোমার গরম লাগা আর ওদের গরম লাগা কি এক হলো? যাও, ওই টুলটার ওখানে গিয়ে বসো, তোমাকে আর শুতে হবে না। তুমি ওই টুলের ওখানে বসলে দিব্যি এসির হাওয়া খেতে পারবে। হ্যাঁ, আর আজকে রাতে রান্নাটা কিন্তু তুমি করে নিও। কালকে তো টিনার স্কুলে পরীক্ষা আছে, আমাকে ওকে সারা রাত জেগে এখন পড়াশোনা করাতে হবে, তাই আমি রাতের রান্না করতে পারবো না। তোমার তো ছেলে মেয়ের কোনো ঝামেলা নেই, তুমি বরং রাতের রান্নাটা করে নেবে। দুই জায়ের মুখে এমন কথা শুনে ছোট বউ মিলির খুবই রাগ হয়। মিলি খুব ভালো মতোই বুঝতে পারে বাড়িতে এসি লাগানোর পর তার দুই জার মোটেই কাজকর্ম করতে চাইছে না। ছেলে মেয়ের বাহানা দিয়ে তারা সমস্ত কাজ মিলির ঘাড়ে চাপিয়ে দিতে চাইছে। কিন্তু মিলি কিছু বলার আগেই তার শাশুড়ি মা সুপর্ণা দেবী বলে, আচ্ছা ছোট বৌমা, অনেকদিন তো পেঁয়াজি আর বেগুনি খাওয়া হয় না। এই গরমের মধ্যে তো ভাজাভাজি খাওয়া ভুলেই গেছি একেবারে। ভাগ্যিস বাড়িতে একটা এসি এসেছে, এবার আর গরমে একটুও কষ্ট হবে না। যাও, তুমি চায়ের সঙ্গে কিছু ভাজা পোড়া বানিয়ে নিয়ে এসো, অনেকদিন বাদে আজকে জমিয়ে খাওয়া যাবে। শাশুড়ি মায়ের কথা শুনে মিলিকে উঠতেই হয়। একদিকে মিলির দুই যা মজা করে এসির মধ্যে খাওয়া দাওয়া করে আর সারাক্ষণ শুধু সিরিয়াল দেখে, অন্যদিকে মিলি বেচারা গরমের মধ্যে রান্নাঘরে খেটে মরে। এমনকি রাত্রিবেলা শুতে যাওয়ার সময়ও মিলির সেই এসি ঘরে কোনো জায়গা জোটে না। দিদি, এবার তোমরা আমাকে একটু জায়গা দাও, আমি কিছুতেই আর এই গরমের মধ্যে থাকতে পারছি না। তোমরা তো সেই দুপুরবেলা থেকে এসির হাওয়া খাচ্ছ, আমিও এবার এসির হাওয়া খাবো। তাই বলো, আমি আর বড়দি এসির সামনে বসে আছি বলে তুমি সেটা সহ্য করতে পারছো না, তাই এখন আবার জায়গা চাইতে এসেছো কেন? মায়ের ওই দিকটা তো ফাঁকা আছে, দেখো, ওখানে শুয়ে পড়ো। আর তাছাড়া আমরা কোনো জায়গা দিতে পারবো না, এতগুলো ছেলে মেয়ে নিয়ে শোয়া যায় নাকি? তা অতই যদি হিংসা হয় তাহলে তোমার বরকে বলো একটা এসি কিনে দিতে, সারাক্ষণ তখন এসির মধ্যে থাকবে। তাছাড়া আমরা তো আর তোমার এসির হাওয়া খাচ্ছি না, আমরা শ্বশুর শাশুড়ির কিনে নিয়ে আসা এসির হাওয়া খাচ্ছি, তাই তুমি কিন্তু কিছু বলতে পারবে না। তা আমিও তো আমার শ্বশুর শাশুড়ির এসিতেই হাওয়া খেতে এসেছি, এমন করছো যেন এই এসিটা তোমাদের স্বামীরাই কিনে দিয়েছে। অতই যদি মুখে বড় বড় কথা হয় তাহলে তোমাদের এসি কিনে দেওয়ার জন্য তোমাদের স্বামীদেরকে বলো না, পুরো ঘরটা একেবারে ভরিয়ে রেখেছো। এভাবেই 3 বউয়ের মধ্যে ঝগড়া লেগে যায়, যা দেখে সুপর্ণা দেবী এবং বিকাশবাবু বড্ড বিপদে পড়ে, কারণ তারা দুজন বুড়ো মানুষ রাত্রিবেলা শান্তিতে ঘুমাবে বলেই এসিটা কেনে। কিন্তু প্রথম দিন বাড়িতে এসি নিয়ে খুবই ঝামেলা সৃষ্টি হয়। উফ, থামো তোমরা, কি শুরু করেছো? একটা এসির জন্য এরকম ঝামেলা কেউ করে? তোমাদের জন্য তো দেখছি আমাদের রাত্রেবেলাতে ঘুম হবে না। ঠিক আছে, যাও, যে যার ঘরে চলে যাও, আমি আর রাত্রেবেলা এসি চালাবো না। এমনিতেও রাত্রেবেলা এসি চালালে আমাদের বয়স হয়ে গেছে তো, তাই ঠান্ডা লেগে যেতে পারে। এই বলে বিকাশবাবু তার 3 বৌমা এবং নাতি নাতনিদের ঘর থেকে তাড়িয়ে দেয়।
কেউ আর কোনো উপায় দেখতে না পেয়ে যে যার ঘরে গিয়ে পাখা চালিয়ে শুয়ে পড়ে। কিন্তু মাঝরাতে পারমিতা এবং দীপা দুজনেই আবার তাদের শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের ঘরে চলে যায়। এ কি রে পারমিতা, তুইও কি একই মতলবে এখানে এসেছিস নাকি? আমি তো ভাবলাম রাত্রিবেলা বাবা মা ঘুমের ওষুধ খেয়ে নাক ডেকে ঘুমাচ্ছে, এই ফাঁকে আমি দিব্যি এসির হাওয়াতে ঘুমাতে পারবো, মা বাবা কিছু টেরও পাবে না। হ্যাঁ, আমিও তো সেই ভেবেই এসেছিলাম, তারপর দেখছি তুমিও এখানে চলে এসেছো। যাই হোক, কোনো ব্যাপার নয়, বাড়ির লোকজন সবাই ঘুমিয়ে কাদা হয়ে গেছে, কেউ আর আমাদের দেখতেও আসবে না। এসিটা একদম 16তে করে দাও। উফ, অনেক দিন বাদে এসির হাওয়া খাচ্ছি মনে হচ্ছে। এভাবেই দীপা এবং পারমিতা যুক্তি করে এসির টেম্পারেচার একেবারে কমিয়ে দেয় আর সারা রাত নাক ডেকে ঘুমাতে থাকে। এভাবেই দেখতে দেখতে ভোর হয়ে আসে। ভোর হতে না হতেই দীপা এবং পারমিতা চুপি চুপি নিজেদের ঘরে চলে যায়, কিন্তু তারা এসিটা বন্ধ করতে একদমই ভুলে যায়। আর যেহেতু এসির তাপমাত্রা একেবারে সর্বনিম্ন 16 ডিগ্রি করা থাকে, তাই বিকাশবাবু এবং সুপর্ণা দেবী দুজনেরই খুব ঠান্ডা লেগে যায়। ঘুম থেকে উঠে বিকাশবাবু এসিটাকে চলতে দেখে ভীষণই রেগে যায়। কালকে রাত্রেবেলা আমি এসি বন্ধ করে শুয়েছিলাম, তোমাদের মধ্যে কেউ এসিটা চালিয়ে এসেছো, তাও আবার 16তে। তোমরা জানো কারেন্টের বিল কত টাকা ওঠে? আমরা এমনিতেই মধ্যবিত্ত ফ্যামিলি, কোনো রকম ভাবে একটা এসি কিনেছি, আর তোমরা এসিটাকে নিজেদের সম্পত্তি ভাবতে শুরু করে দিয়েছো। কে ওই এসিটা চালিয়েছো? এভাবেই বিকাশবাবু ভীষণই চিৎকার চেঁচেমেচি করে, যা শুনে দীপা এবং পারমিতা খুবই ভয় পেয়ে যায়। কিন্তু তারা কিছুতেই নিজেদের ভুল স্বীকার করে না, বরং পারমিতা ইচ্ছা করে মিলির দিকে আঙুল তুলে বলে, কি ব্যাপার মিলি, কালকে তো খুব এসির হাওয়া খাওয়ার জন্য ঝামেলা করছিলে। বাবা, আমার মনে হচ্ছে রাত্রিবেলা মিলি আপনাদের ঘরে ঢুকে সারা রাত এসি চালিয়ে ঘুমিয়েছে। হ্যাঁ, ঠিক বলেছিস, কালকে মিলি যেরকম পায়ে পা দিয়ে ঝগড়া করছিল, আমারও তো মিলিকেই সন্দেহ হচ্ছে। অবশ্য বাবার জন্মে তো এসি দেখেনি, তাই এসি কিভাবে ব্যবহার করতে হয় সেটাও জানে না। এসির টেম্পারেচার কেউ কখনো অতটা কমিয়ে রাখে? আর তাছাড়া কারেন্টের বিল কি তোমার বাবা দিয়ে যাবে? এই, একদম ফালতু কথা বলবি না বলে দিলাম। আমার বাপের বাড়িতে 3টে করে এসি আছে, আমি মোটেও এসির হাওয়া খেতে চাইনি। বাবা, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি কালকে রাতে কাজকর্ম করে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আমি বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়েছিলাম। থাক, হয়েছে, তোমরা সুযোগ পেলেই এসি নিয়ে তোমাদের নিজেদের মধ্যে ঝামেলা করতে থাকো। এবার থেকে আমি রাত্রিবেলা রিমোটটা লুকিয়ে রেখে দেবো, যাতে তোমরা আর কেউ আমার ঘরে ঢুকে এসি না চালাতে পারো। যাও এখন, যে যার কাজ করো গিয়ে। বিকাশবাবু এমন কথা বললেও মিলি, পারমিতা এবং দীপার মধ্যে রেষারেষি কিছুতেই কমে না। বিকাশবাবু এখন এসির রিমোট লুকিয়ে রাখলেও দীপা এবং পারমিতা কোনো না কোনোভাবে রিমোটটা খুঁজে বার করে, আর তারা এসির ঠান্ডা হাওয়া খায়। এমনকি বৃষ্টি হলেও পারমিতা এবং দীপার এসির হাওয়া চায়। আর যা দেখে মিলিও আর রান্নাঘরে গরমের মধ্যে রান্না করতে চায় না। কিন্তু মিলিকে দীপা এবং পারমিতা কিছুতেই এসি ঘরে জায়গা দেয় না। তারা সবসময় নিজেদের ছেলে মেয়েদেরকে নিয়ে জায়গা দখল করে থাকে। আকাশ, শোনো না, তুমি আমাদের ঘরে একটা এসি কেনার ব্যবস্থা করো তো। আমি কিন্তু এভাবে থাকতে পারছি না। তোমার 2 বৌদি সারাদিন বাচ্চা কাচ্চাদের নিয়ে এসি ঘরের মধ্যে ঢুকে বসে থাকে, আমি একটুও বসার মতো জায়গা পাই না। তুমি জানো এই গরমের মধ্যে আমার কতটা কষ্ট হয়? দেখো, এই মুহূর্তে তো আমার কিছু করার নেই, কারণ আমার অফিসে একটা প্রমোশনের কথা হচ্ছে। যদি প্রমোশনটা আমি পেয়ে যাই তাহলে আমি কথা দিচ্ছি তোমাকে এসি কিনে দেবো, কিন্তু এখন তোমাকে কয়েকটা দিন গরমে কষ্ট করতেই হবে। আকাশের কথা শুনে মিলি আর কিছু বলতে পারে না। দেখতে দেখতে এভাবে আরো কিছুদিন কেটে যায়। এরই মধ্যে ইলেকট্রিকের বিল আসে। সেই বিল দেখে বিকাশবাবুর মাথায় একেবারে হাত পড়ে যায়। বিকাশবাবু বাড়িতে প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচেমেচি করতে শুরু করে। 30,000 টাকা এসির বিল এসেছে, তোমরা কত এসি চালিয়েছো শুনি? আমি এবার থেকে এসি ঘরে রাখবোই না। এই এসির জন্য সংসারে যত ঝামেলা, তোমরা কেউ রান্না বান্না করতে চাও না, সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকো আর কারেন্টের বিল বাড়াও। আমার এই এসির দরকার নেই, তোমাদের জন্য ফ্যানই ঠিক আছে। ঠিক এমন সময় হঠাৎই এসি ঘর থেকে চিন্টুর কান্নার আওয়াজ ভেসে আসে। সবাই সেখানে গিয়ে দেখে চিন্টু ভুলবশত এসির মধ্যে হাত ঢুকিয়ে ফেলেছে, আর কিছুতেই হাতটা সে বার করতে পারছে না। যা দেখে দীপা সঙ্গে সঙ্গে এসিটা বন্ধ করে দেয় আর চিন্টুর হাতটা টেনে বার করে। কি অবস্থা দেখো, এখন যদি ছেলেটার কিছু হয়ে যেত তাহলে কি হতো? না না, তোমাকে আর বাড়িতে এসি টেসি রাখতে হবে না, তুমি এসিটা বিক্রি করে দাও। আমাদের জয়েন্ট ফ্যামিলিতে একটা এসি নিয়ে বড্ড ঝামেলা হয়েছে। আমি এতকাল যখন গরম সহ্য করতে পেরেছি, এখনো ঠিক সহ্য করে নিতে পারবো। এই অশান্তির গোড়া ঘরে রেখে কোনো লাভ নেই।
সুপর্ণা দেবীর কথা শুনে বিকাশবাবু ঠিক করে এবার সে এসিটা বিক্রি করে দেবে। কিন্তু দীপা এবং পারমিতা তাদের সাধের এসিটা কিছুতেই বিক্রি করতে দিতে চায় না। আরে মা, টুকটাক অ্যাক্সিডেন্ট তো হতেই থাকে, তাই বলে কি আপনি এসি বিক্রি করে দেবেন? আমাদের এত বড় ফ্যামিলিতে কেবলমাত্র একটাই এসি আছে। আমাদের কিন্তু এসিটার জন্য খুবই সুবিধা হয়। আরো তো লোকের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, এসি আছে, কিন্তু তারাও তো এসি চালাচ্ছে। না না বাবা, আমি কথা দিচ্ছি এরপর থেকে আমরা আর বেশি এসি চালাবো না, কিন্তু আপনি দয়া করে এসিটা বিক্রি করে দেবেন না। দীপার পাশাপাশি পারমিতাও একই কথা বলে, তাই বিকাশবাবু চাইলেও এসিটা আর বিক্রি করতে পারে না। কিন্তু কিছুক্ষণ পর পারমিতা যখন এসিটা চালায় তখন সেই এসি থেকে কিছুতেই ঠান্ডা হাওয়া বেরোয় না। নাও বোঝো ঠেলা, এখন তো আমি এসিটা বিক্রি করতেও পারবো না। এসির মেকানিক ডেকে ঠিক করাতে হবে, তারপরে বিক্রি করার কথা। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি চিন্তা করবেন না, আমি বিজয়কে এসি সারানোর খরচাটা দিয়ে দিতে বলবো। কিন্তু আপনি দয়া করে এত কষ্ট করে এসিটা কিনে এখন বিক্রি করতে যাবেন না। সেদিনই এসিটা ঠিক করার জন্য দোকানে পাঠানো হয়, তবে সেই এসি ঠিক করতে অন্ততপক্ষে ৩-৪ দিন সময় লাগবে বলে জানানো হয়, যার ফলে এখন সকলেই গরমের মধ্যে এসির হাওয়া ছেড়ে দিয়ে পাখার হাওয়া খায়। ২-১ দিনের মধ্যে হঠাৎই আকাশ একটা বড় এসি কিনে বাড়িতে নিয়ে আসে। আমি প্রমোশন পেয়ে আগে তোমার জন্য একটা এসি কিনে এনেছি। তুমি তো খুব বলতে যে তোমাকে নাকি এসি ঘরে যেতে দেওয়া হয় না, তুমি এসির হাওয়া খেতে পারো না। এবার থেকে তোমার আর কোনো চিন্তা থাকবে না, কারণ এই এসিটা আমাদের ঘরে লাগানো হবে। আকাশের কথা শুনে সবাই খুবই অবাক হয়, সেই সাথে দীপা এবং পারমিতা হিংসায় জ্বলে ওঠে। বাবা ঠাকুরপো, তুমি আমাদের কথাটা একবারও ভাবলে না বলো? নিজের বউয়ের গরম লাগে সেটাই তোমার কাছে আগে হলো? কই বাড়িতে তো আরো 5টা লোক আছে। কি করবো বলো বৌদি, কদিন মিলি গরমে খুব কষ্ট করেছে, তোমরা সকলে এসির হাওয়া খেয়েছো, কিন্তু মিলি এসির হাওয়া না খেলেও মিলির নামে মিথ্যা অপবাদ দিয়েছো। তাই আমি আমার বউয়ের জন্য একটা নতুন এসি কিনে এনেছি। তাতে করে তোমাদের যদি খারাপ লাগে তাহলে তোমার দাদাদের বলো না একটা এসি কিনে দিতে। আকাশের কথা শুনে দীপা চুপ করে যায়, কিন্তু যেহেতু দীপা এবং পারমিতার স্বামীদের এসি কেনার ক্ষমতা থাকে না, তাই তারা কিছু বলতেও পারে না। ২-১ দিনের মধ্যে বিকাশবাবু এসিটা সারিয়ে বাড়িতে নিয়ে আসে। এখন সেই জয়েন্ট ফ্যামিলিতে দুটো এসি থাকায় লোকজনের খুব একটা অসুবিধা হয় না, তারা সবাই মিলেমিশে এসি ব্যবহার করতে থাকে। পিয়ালি ছিল বৈশালী দেবীর বাড়ির ছোট বৌমা। সে সারাদিন সকলের সঙ্গে হাসি মজা করত। সে একটু হাসমুখ প্রকৃতির ছিল, আর আজও সে কোনো একটা কারণে তার শাশুড়ি মা বৈশালী দেবীর সঙ্গে হাসি ঠাট্টা করছিল। কিন্তু ওই সময় বৈশালী দেবীর মাথা খুবই গরম ছিল, তাই সে পিয়ালিকে ছোট বড় অনেক কথা শোনাতে থাকে। ঠিক সেই সময় সেখানে বৈশালী দেবীর 3 ছেলে মহেশ, সুকুমার এবং দীপক চলে আসে। দেখো না দীপক, আমি কি ভুল বলেছি বলো? মা নিজেই ইঁদুর ছানার কথা বলল, আর আমি সেই জন্যই হেসে ফেলেছি, আর মা এখন রেগে গেছে। অত দাঁত কেলানো ভালো নয়, বুঝেছো? বিয়ের বেশ কিছুদিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো খবর নেই। আর আমিও কয়েক মাস দেখবো, তারপর দাদাদের মতো রুখে থাকবো না, বুঝেছো? যা করার এই বছরের মধ্যেই করব। পরিষ্কার বলেই দে না যে ওদেরকে ডিভোর্স দিয়ে নতুন বিয়ে করে আনবি। এতে লজ্জার কি আছে? এরা বাচ্চা না জন্ম দিতে পারলে তোদের তো শেষে এটাই করতে হবে, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মা। আমাদের এই বন্ধা বউয়েদের মুখ দেখতে ইচ্ছা করে না। কি পাপ করেছিলাম কি জানি, যে আমরা 3 ভাই বন্ধা বউ পেয়েছিলাম। ছি। এটা ছিল জামালপুরের ঘটনা, যেখানে বৈশালী দেবী তার 3 ছেলে এবং 3 বৌমাকে নিয়ে বাস করত। তার 3 ছেলে মহেশ, সুকুমার এবং দীপক মোটা টাকার বেতনে কাজ করত। একদিক থেকে দেখতে গেলে তাদের সংসারে কোনোই অভাব ছিল না, শুধুমাত্র সন্তানের সুখ ছাড়া। তার 3 বৌমারই এখনো পর্যন্ত বাচ্চা হয়নি, আর এটা নিয়ে সব থেকে বেশি চিন্তিত থাকতো বৈশালী দেবী। সেই জন্যই সে তার 3 বৌমা সোমা, হেনা এবং পিয়ালিকে উঠতে বসতে কথা শোনাতো। তুমি এভাবে বলছো কেন? আমরা কি আর ইচ্ছা করে বাচ্চা জন্ম দেইনি? ঈশ্বর আমাদের সন্তান না দিলে তাতে আমরা কি করব বলো? তুমি চুপ করো, তোমাকে আর জ্ঞান দিতে আসতে হবে না। এটা তো আমাদের অনেক আগেই করা উচিত ছিল। এক বোনের না হয় সমস্যা থাকতে পারে, কিন্তু তোমাদের 3 বোনেরই সমস্যা। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো। আমার তো মনে হয় এদের পরিচয়টাই বন্ধা। এই চলো সবাই এখান থেকে, এদের যা বলার তো বলেই দিয়েছি, আর কি। এই বলে তারা 3 ভাই সেখান থেকে চলে যায়। এদিকে সোমা, হেনা এবং পিয়ালিরও খুব মন খারাপ ছিল। শ্বশুর বাড়ি থেকে অপমানিত হয়ে তারা তার মা মনিজা দেবীর বাড়িতে যায়
এবং সেখানে গিয়ে 3 বোনে বন্ধা হওয়ার জন্য খুব কান্নাকাটি করতে থাকে। দেখ মা, তোরা এভাবে কান্নাকাটি করিস না, দেখবি ঈশ্বর সব ঠিক করে দেবে। আর তোর শাশুড়ি মায়ের কথাই কিছু মনে করিস না। কি হয়েছে আমাকে খুলে বল, আমি সবকিছু না শুনলে কিভাবে বলবো। এটা শোনার পর তারা 3 বোনে তার মাকে সেদিনের ঘটনা বলতে থাকে। কিছুক্ষণ আগেরই ঘটনা। প্রতিদিনের মতো সেদিনও বৈশালী দেবী তার 3 বৌমাকে ডাকাডাকি করতে থাকে। বৌমা, ও বৌমা, তোমরা কোথায় মরে গেলে? কি গো, কেউ শুনতে পাচ্ছে না? নাকি আমার কথা শুনতে তোমাদের আর ভালো লাগছে না? কি গো বৌমা, ও বৌমা? এই হেনা, তুই জানা বোন, আমার না মায়ের সামনে যেতেই ভয় লাগে। গেলেই সেই এক কথা, বাচ্চা হয়নি কেন, বাচ্চা হয়নি কেন। বলি, বাচ্চা কি গাছের ফল নাকি যে একটা পেরে এনে দিয়ে দেব? রোজ একই কথা শুনতে আমার আর ভালো লাগে না। হ্যাঁ, তো তোর ভালো লাগে না, তাহলে কি আমাদের ভালো লাগে? মা কি বলবে আমরাও তো জানি। বল, আমি যেতে পারবো না। এই বাড়িতে 5 বছর হলো এসেছি, প্রথম থেকে একই কথা শুনে আসছি। একই কথা শুনে শুনে আমার পুরো কানটাই ভোঁতা হয়ে গেছে। হ্যাঁ, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বল, আর উনি ডেকে ডেকে আরো বেশি রেগে যাক। আমি বলছি শোন, আমাদের মধ্যে থেকে এক বোনকে যাওয়া উচিত, না হলে উনি আবার উল্টো ভাববেন। হ্যাঁ, ঠিকই বলেছিস, তবে তুই যা। তুই ছোট বৌমা তো, আর তুই এই বাড়িতে শেষে এসেছিস, তোকে হয়তো বেশি কথা বলবে না। যা না বোন। দূর, আমার ভালো লাগে না, এই জন্যই তোদের সামনে আমি কোনো কথা বলতে চাই না। দূর, কিছু বললেই আমার ঘাড়ের উপরে বন্দুক রেখে চালাবি। দেখি আমি যাচ্ছি। এই বলে পিয়ালি তার শাশুড়ি মায়ের কাছে আসে। আসলে পিয়ালি এই বাড়ির ছোট বৌমা ছিল, আর সোমা ও হেনা তার দিদি ছিল। কয়েক মাস আগেই বাড়ির ছোট ছেলে দীপকের সঙ্গে পিয়ালির বিয়ে হয়েছিল। পিয়ালি বৈশালী দেবীর কাছে এলে, কি হলো ছোট বৌমা? তোমার দিদিরা কি কানে কম শোনে নাকি, যে আমি ডাকলে ওরা আমার কাছে আসে না, সব সময় তোমাকে পাঠায়? না মানে আসলে দিদিরা কাজ করছে তো, তাই আমাকে পাঠালো। আপনি কি বলবেন আমাকে বলুন না মা। ওরা কেন আসে না আমি সবই বুঝি, আর আসবেই বা কিভাবে? এত বছর হয়ে গেল, একটা বাচ্চাও তো দিতে পারেনি। বাচ্চা তো দূরের কথা, ওদের গর্ভে একটা ইঁদুর ছানাও আসে না। বন্ধা মেয়ে কোথাকার। কি ইঁদুর ছানা? বাচ্চার চিন্তায় চিন্তায় এই বুড়ির মাথা একেবারে খারাপ হয়ে গেছে। কি হলো বৌমা? আমি তোমাকে কিছু বলছি তো, আর তুমি মনে মনে হেসেই যাচ্ছ। তাহলে তুমিও কি তোমার দিদিদের মতোই হবে? না মা, মানে আপনি ইঁদুর ছানার কথা বললেন তো, তাই হাসছিলাম। আপনি বলুন না, বলুন। আর হ্যাঁ, ইঁদুর ছানার দরকার থাকলে বাড়িতে এত ইঁদুর ঘুরে বেড়াচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন না নাকি? বেশ কিছুক্ষণ কথাবার্তা শোনার পর মনিজা দেবী তাদেরকে থামিয়ে দিয়ে বলে, দেখ, আমি সবকিছুই বুঝতে পেরেছি। ওদের শুধু বাচ্চা নিয়েই সমস্যা, তাই একটা কাজ করলেও করা যেতে পারে। আমার চেনাশোনা একটা বাবা আছে, উনি তোদের সমস্যার উপায় বের করে দেবেন। এখন তোরা বাড়ি যা, আর তোদের শাশুড়ি মায়ের কথা মেনে চলবি। কি করা যায় আমি দেখছি। এটা শোনার পর তারা 3 বোনে আবারও বাড়ি ফিরে আসে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন ভক্তরঞ্জন বাবা বৈশালী দেবীর বাড়িতে আসে। বাবা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের বাড়িতে আসার জন্য। আপনি আমাদের সমস্যার কিছু একটা উপায় বের করুন দয়া করে। হ্যাঁ বাবা, আমরা অনেক সমস্যায় আছি, আমাদের গর্ভে সন্তান আসার কিছু উপায় বলে দিন। হ্যাঁ রে মা, বুঝেছি বুঝেছি, আর সেই জন্যই তো তোদের বাড়িতে এলাম। ওহ, আমি আমার ব্যাগটা কোথায় রাখি? এখানে কিছু জিনিসপত্র আছে। আর শোন, পাখাটা চালিয়ে দে। রাখুন না বাবা, ওই টেবিলের উপরেই রাখুন, ওখানে টেবিল ফ্যান আছে। এভাবেই তারা 3 বোনে ভক্তরঞ্জন বাবার কথা শুনে যাচ্ছিল। তখন বৈশালী দেবী তাদেরকে লক্ষ্য করছিল। ও, তাহলে এখানে এইসব চলছে? এরা গর্ভবতী হওয়ার জন্য এই ঢঙি বাবাকে ডেকেছে। দাঁড়া, আমি এদের আর এই বাবারও ব্যবস্থা করছি। এই বলে বৈশালী দেবী তার 3 ছেলেকে সেখানে ডেকে আনে। ভক্তরঞ্জন বাবাকে দেখে তারা 3 ভাই খুব রেগে যায়। রাখুন আপনারও সব ভণ্ডামি। আপনি এখানে এসে মেয়েদেরকে বোকা বানাচ্ছেন। আপনাদের ঢং আমার ভালো করেই জানা আছে। এত মাথা গরম করিস না বাবা, আমি কি বলছি সেটা তো আগে ভালো করে শোন। আর আমি এখানে তোদের উপকার করতেই এসেছি। রাখুন তো আপনার উপকার,
কি করবেন আপনি? হ্যাঁ, আপনি বলে দিলেই বা কিছু খেতে দিলেই গর্ভে সন্তান চলে আসবে নাকি? যত সব। আপনি এক কাজ করুন, কি খাবার আছে আমাকে দিন, আমি খাচ্ছি আর দেখছি কিভাবে পেটে বাচ্চা আসে। হ্যাঁ, এইসব লোকেদের জন্যই আজ সমাজটা বদনাম হচ্ছে। এই তো, এই দেখো দাদা, সাথে করে কিছু কমলা লেবু এনেছে। এই 10 টাকা দামি লেবু দিয়ে এরা হাজার হাজার টাকা উপায় করবে ভেবেছে। কি ঠিক ধরেছি তো? না বাবা, এরকম কোনো ঘটনা নেই। আসলে আমি... চুপ করুন, আপনার কারসাজি ধরা পড়ে গেছে। কই দিন, আমাদের দিন, আগে আমরা খেয়ে দেখি। যদি আমরা গর্ভবতী হতে পারি তাহলেই আমরা আপনাকে টাকা দেব, আর আমাদের স্ত্রীদেরও খেতে দেব। এই বাবা একটু ভালো লেবুও কিনতে পারে না, সেই 1 মাসের পচা লেবু দিয়েই চালাচ্ছে, গন্ধ হয়ে গেছে। এই বলে তারা 3 ভাই মিলে সব কটা কমলা লেবু খেয়ে নেয়। ভক্তরঞ্জন বাবার মানা করা সত্ত্বেও তারা সেদিন তার একটা কথাও শোনেনি। লেবু খাওয়ার পর তারা ভক্তরঞ্জন বাবাকে অপমানিত করে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের দিন সকালবেলা এই সুকুমার, আমার পেটে কি হয়েছে বলতো? কালকের লেবুটা খাওয়ার পর থেকেই আমার পেটটা কেমন যেন ভারী ভারী হয়ে আসছে। কি তুমি সত্যি বলছো দাদা? আমারও তো একই অবস্থা। আমিও তোমাদের বলবো ভেবেই ছিলাম। তাহলে কি ওই বাবার কমলাতে সত্যি সত্যি কোনো ব্যাপার ছিল? এ বাবা, আমাদের কি হবে? আমরা তো ছেলে, আমরা গর্ভবতী হয়েছি, লোকে জানলে কতই না হাসাহাসি করবে। আমার তো ভেবেই কেমন লাগছে। হ্যাঁ, ওই জন্যই বলে বাবার কোপে পড়তে নেই। এই দাদা, আমাদেরও কি পেট থেকে তাহলে বাচ্চা বের হবে? আমরা বরবাদ হয়ে গেলাম, কি হবে আমাদের? এভাবেই তারা 3 ভাই মিলে কান্নাকাটি করতে শুরু করে। বৈশালী দেবী এবং বাড়ির 3 বৌমা তাদের গর্ভবতী হওয়ার খবর শুনে চমকে ওঠে। এ তোরা কি বলছিস? তোরা অন্তঃসত্ত্ব হয়েছিস? এ আবার কি কথা? হে ঈশ্বর, এবারে তোরা সমাজে কিভাবে মুখ দেখাবি? বৌমা, তোমরা কিছু একটা উপায় বলো। দেখুন মা, আমরা কিছুই বলতে পারবো না। আপনার ছেলেরা ভক্তরঞ্জন বাবার কমলা লেবু খেয়ে গর্ভবতী হয়েছে, কিছু করলে উনিই করতে পারবেন। এটা শোনার পর তারা সকলে মিলেই ভক্তরঞ্জন বাবার কাছে আসে এবং তাকে অপমান করার জন্য ক্ষমা চায়। সবকিছু শোনার পর ভক্তরঞ্জন বাবা বলে, দেখো তোমরা, তোমাদের একটা কথা বলি, আজ যেভাবে তোমরা তোমাদের সমস্যা নিয়ে আমার কাছে এসেছো, ঠিক সেভাবেই তোমার বউয়েরা আমার কাছে এসেছিল। তোমরা ছেলে, তোমাদের গর্ভে সন্তান এসেছে শুনে তোমরা যতটা চিন্তিত হয়েছো, তার দ্বিগুণ চিন্তিত ছিল তোমাদের স্ত্রীরা, কারণ ঈশ্বর ওদের সন্তান দিচ্ছে না, আর তাতে তোমরা ওদেরকেই দোষী করছিলে। বাবা, আমরা আর কোনোদিনও আমাদের স্ত্রীদের উল্টোপাল্টা কথা বলবো না। এখন আপনি আমাদেরকে উদ্ধার করুন। হ্যাঁ বাবা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা জানি আমরা আমাদের বৌমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। এটা শোনার পর ভক্তরঞ্জন বাবা হেসে ফেলে এবং সে জানায় যে লেবুগুলো আসলে পচা ছিল, যেগুলি সে গাছের চারা বানানোর জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু তারা 3 ভাই চ্যালেঞ্জের বশে সেগুলোকে খেয়ে ফেলে। এর ফলে তাদের পেটে ফুড পয়জন হয়ে তাদের পেট ফুলে যায়। এটা শুনে তারা 3 ভাই ডাক্তারের কাছে এলে ডাক্তারও তাদের একই কথা জানায়। আসলে ভক্তরঞ্জন বাবা একটি আয়ুর্বেদিক ডাক্তার ছিলেন। কিছু আয়ুর্বেদিক ওষুধ তিনি তাদের 3 বোনকে দেন। কয়েক মাসের মধ্যেই তারা 3 বোনই মা হওয়ার সৌভাগ্য লাভ করে। শেষ পর্যন্ত তারা 3 জনে একই সঙ্গে 3টি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয়। এভাবেই তারা হাসি খুশি জীবনযাপন করতে থাকে।